আমি ফিল করলাম 2-3 জন আমাকে মারলো পিছনে যারা ছিল। আমি একজনের মুখটা দেখেছি, বাকি জনের মুখটা দেখতে পাইনি। দেখেই বা লাভ কি? আপনি মানুষের ডাক্তার নাকি গরুর ডাক্তার, এমন প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ, যিনি এই শাসক দলের তিনি মুখপাত্র। কিছু বলবেন? সাংবাদিকদের, আপনাদের তো মশাই অনেক পয়সা শুনেছি, প্রচুর পয়সা। আপনি কি গাড়িতে এলেন? না, আমরা 2 পয়সার সাংবাদিক। আপনার সস্তা, তাহলে ওই রকম। তাহলে আমি ওই 2 পয়সার ডাক্তার, আপনি তো রিপোর্টার, 2 পয়সার রিপোর্টার। 2 পয়সার রিপোর্টার 3 পয়সার রিপোর্টিং করে দিন যে আমি অসভ্য লোকই দেখে আসলাম। আপনার যেটা ডিসিশন আপনি দেবেন। শাসক দলের এটা বক্তব্য যে আপনি রাম এবং বামের দালাল, আপনাকে এটা কি ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছে? আমি ওই হঠাৎ টোটকা ডাক্তার নই তো, গরু ভেড়ার ডাক্তার, কিন্তু সেটাও জেনে করতে হয়। ভেট ইজ এ ভেরি হাইলি পেড প্রফেশন দেয়ার। যারা সিংহকে দেখে, যারা বাঘকে দেখে, যারা হাতিতে, তার কোনো অংশে কম নয়। একটা গরু ছাগল দেখতে গেলেও তার বিদ্যা লাগে। যদি না আপনি টোটকা মানে এইখানকার কি বলবো গলির কলেজের কালীঘাটের সার্টিফিকেট না নিয়ে যদি হন, তাহলে বিদ্যা লাগে। সেটা ঘাট ধাক্কা দিয়ে দেখছেন এমনি সমাজ থেকে বের করে দিচ্ছে কি যেন। তারপরে 1 বছরকে ধোপানাবিদ বন্ধ না কি যা বলে না, সামাজিকভাবে বয়কট করে, কি বলে ওটাকে, এক ঘরে করা, ওই এক ঘরে করে দাও। আমি এক ঘরেই আমরা বসে আছি, কিন্তু আমার 2-4টে ঘর আছে বাবা, সেই মোবিলিটিটা বন্ধ করতে চাই না। এক ঘরে করে দিলে ধোপা নাপিত বন্ধ, নাপিত চুলের তো আমার দরকার নেই, বুঝতেই পারছেন, আমি গর্বিত, আমার চুলের দরকার নেই। ধোপা ওয়াশিং মেশিন আছে, ডাজন্ট ম্যাটার। কেউ ঘাট ধাক্কা দিয়ে তাদের তাড়ানো হবে, এটাই হয়তো হতে চলেছে। গতকাল সুকান্ত মজুমদার আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং দেখা গেল যে আপনাকে বিজেপি রাজ্য সভাপতি আপনার বাড়িতে ঢোকার আগেই তাকে পুলিশ তুলে নিয়ে গেল এবং আপনিও তার সঙ্গে চলে গেলেন পুলিশের ভ্যানে উঠে। এই এক্সপিরিয়েন্সটা কলকাতায় আসার পর কতটা ভয়ঙ্কর? খুবই ভয়ঙ্কর। কি ভাষা ইউজ করব আমি জানি না, খুবই ভয়ঙ্কর। এবং ডক্টর মজুমদার আমার সাথে দেখা করতে আসছিলেন, সো কাইন্ড অ্যান্ড নাইস অফ হিম। সেটা তো হলোই না, হলো লালবাজারের লকআপ রুমে গিয়ে গল্পটা হলো, আর গাড়িতে খানিকটা হলো। এক্সপিরিয়েন্স খুবই ভয়াবহ। এটা তো মানে আনন্যাচারাল একটা এক্সপেক্ট আমি করেইছিলাম। ওয়েস্ট বেঙ্গলে আসলে খুব একটা স্মুথ লাইফ হবে না, ইউরোপের সঙ্গে এখানে তফাৎ একটা হবেই। ইটস ফাইন, আই অ্যাকসেপ্টেড ইট। কিন্তু এতটা খারাপ হবে এটা ভাবিনি। অনেক সময় অসুখ ভাবে না যে অসুখটা এই রেঞ্জে আমি এক্সপেক্ট করছি, তারপর দেখা গেল খুব খারাপ। গতকাল আপনাকে লালবাজারে নিয়ে যাওয়া হলো এবং আমরা সাধারণত জানি যে আপনাদের মতো মানুষ যারা বিদেশেই বেশিরভাগ সময় থাকেন, একজন এমিনেন্ট ডক্টর, তিনি যখন আসেন তাকে একটা আলাদা ওয়ার্ম ওয়েলকাম করা হয়। কিন্তু কালকে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে লালবাজারে আপনাকে যে ওয়েলকাম করা হলো, তাতে কি কিছু ফিজিক্যাল অ্যাসাল্টও ছিল? কি মনে হয়, মানে আপনার কি ধারণা? ব্যাপারটা হচ্ছে যখন আমাকে ধরলো, when I knew that I was captive, আমাকে 2-3 জন পিছন থেকে আঁকড়ে ধরেছে এবং মানে it is called an assault because whenever you cross a certain distance, that's called the personal distance, personal barrier. ওই সেফ ডিস্টেন্সটা ক্রস করে যাওয়ার পরই তো সেটা অ্যাসল্ট হয়ে গেল। তারপর তো ডাইরেক্ট জামা ধরেছিল, আমার জামাগুলো মানে বাটনগুলো রাপচার হয়ে গেছিলো। সেইটা আমি অ্যাসল্টই বলবো। এবং পিছন থেকে আমি ফিল করলাম 2-3 জন আমাকে মারলো পিছনে যারা ছিল। আমি একজনের মুখটা দেখেছি, বাকি জনের মুখটা দেখতে পাইনি। দেখেই বা লাভ কি? ডক্টর ব্যানার্জি, আপনি তো একজন ব্রিটিশ সিটিজেন, তো সেখানে আজকে আপনাকে ফিজিক্যাল অ্যাসাল্ট করা হলো এখানে ওয়েস্ট বেঙ্গলে, ভারতে এসে, ভারতের একটা প্রান্তে, সেখানে দাঁড়িয়ে, এটা তো প্রথমত বেআইনি বিষয়। এবং তাহলে কি আপনি সেক্ষেত্রে ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করবেন এ বিষয়ে? আমি কালকে যেহেতু ডক্টর মজুমদার সঙ্গেই ছিলেন, উনি লিগ্যাল সেলের সঙ্গে যোগাযোগ করলেন এবং আমি শুভেন্দুবাবুকেও জানিয়েছি ব্যাপারটা। এবং ওই পার্টির, বিজেপি পার্টির যারা এইসব ব্যাপার নিয়ে লড়াই করতে অভ্যস্ত, তাদের আমি জানিয়েছি। দে আর লুকিং ইনটু ইট, দে উইল টেক সাম টাইম। এবং ব্যাপারটা ডেফিনেটলি একটা লিগ্যাল প্রসিডিংস নেব, কারণ এটা তো পুরো ব্রিচ অফ ল ওরা করেছে, আমি তো কিছু করিনি, আমার জ্ঞান তো আমি কিছু করিনি, ওরা করেছে। ডক্টর মজুমদার তো করেনি, উনি গাড়িতে করে আসছিলেন, আমরা হেঁটে চলে আসবো ভেবেছিলাম, দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। তো হ্যাঁ, সেটা নিয়ে একটা মুভমেন্ট চলবে। আমি এখনও জানি না কি আইন আদালত সম্বন্ধে, আমার কোনো ধারণা নেই। এখানে এক্সপার্টরা দেখে আমাকে জানাবে কি পদক্ষেপ নেওয়া উচিত। আপনাকে একটা সিম্পল প্রশ্ন করব যে আপনি এখানে এসেছেন এবং আপনাকে আমরা চিনেছি যে কেলগ কলেজে যখন মুখ্যমন্ত্রী ভাষণ দিতে গেছিলেন, সেখানে আপনি কিছু প্রশ্ন তুলেছিলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি কি এমন প্রশ্ন করেছিলেন যাতে মুখ্যমন্ত্রী এতটা বিরক্ত হলেন? যে কোনো প্রশ্নেই এরকম মানুষ বিরক্ত হবে যে প্রশ্ন সম্মুখীন হতে রাজি নয়, যার কাছে জবাব দেওয়ার মতো কিছু নেই। সে ধরুন বললো এই জামাটা কালো, যে বলল কালো নয়, সে সেটা শুনতে রাজি নয়। তাকে এটা নীল বলা যাবে না, তো ওকে কালো বলতে হবে। কাজে
অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওনার এমন কিছু প্রশ্ন আমি করিনি এবং সেটা যথেষ্ট রেলিভেন্ট কোয়েশ্চেন্সই ছিল। রেগে গেলেন এবং পাশ থেকে অ্যাকচুয়ালি অন্যান্য যারা অডিয়েন্সের মধ্যে যারা ছিলেন দু চারজন, দে স্টার্টেড ফায়ারিং অ্যাবাউট অভয়া, ইউ কিল্ড অভয়া, লাইক এই ধরনের স্লোগান ওঠে, আপনি হিন্দুদের জন্য কি করেছেন, আপনি ডিস্ট্রয় করেছেন হিন্দুদের, এই ধরনের কথা পাশ থেকে উঠছিল। আমি দুজনকে জাস্ট সেদিনই গিয়ে আলাপ হল, আর বাকি যারা প্ল্যাকার্ড তুলে করছিল তাদের পরবর্তীকালে শুনলাম এরা মাওবাদী বলছে। আমার ধারণা নেই কি মাওবাদী, আমার এই ধরনের কোনো আন্দাজ নেই। আর ওই বাচ্চা ছেলে মেয়ে ছিল, তাদের আমি চিনিও না। দুজন ভদ্রলোক ছিলেন, চারজন সব মিলে লন্ডন থেকে ড্রাইভ করে এসেছিলেন। তারা কোন পার্টির সঙ্গে অ্যাফিলিয়েটেড, কী তাদের উদ্দেশ্য জানি না, কিন্তু তারা রাষ্ট্রবাদী লোক এটা বুঝলাম। এবং যথেষ্ট খবর রাখে যে ওয়েস্ট বেঙ্গলের আমাদের আজকে এই পশ্চিমবঙ্গে যতখানি আইন আদালত নিকৃষ্ট মানের প্রমাণিত হয়েছে এবং এতখানিটা অরাজকতা হয়েছে, সেই খবর ওরা খুব ভালো রাখে, সেটা আমি দেখেছিলাম। ওদের প্রশ্নেই বরং জিনিসটা বানচাল হয়েছে এবং উত্তর দিতে পারেননি। অবভিয়াসলি ইনভলভ টাটা, ইনভলভড অভয় অ্যান্ড অল দিস থিংস। আমি শুধু ফিগারগুলো জিজ্ঞেস করছিলাম যে এই ফিগারগুলো আপনি কোত্থেকে বলছেন, চাকরির ব্যাপার, ইনভেস্টমেন্ট ব্যাপার, কারা নাকি সব ইনভেস্ট করেছে বেঙ্গলে, কি ইন্ডাস্ট্রি, আমি নামগুলো আর এটা জিজ্ঞেস করতেই পাশ থেকে ফায়ার আপ শুরু হয়ে যায়। অ্যাকচুয়ালি আই হ্যাড নো কন্ট্রোল ওভার দ্যাট। অভয়া যে কাণ্ড হলো কলকাতার বুকে পুজোর সময় গতবার সেই পুজোর সময় অভয়া কাণ্ডর মধ্যে কিন্তু আপনি ভীষণভাবে ইনভলভ ছিলেন, আপনার ভীষণ সহানুভূতি দেখলাম এই বিষয়টা নিয়ে। চেষ্টা করেছিলাম, অফিসিয়ালি ইনভলভ হতে পারিনি কারণ সেখানেও কিছু রাজনৈতিক মতপার্থক্য ছিল। এখন আশা করি যারা ভিন্ন মেরুতে ছিলেন, কারণ ব্যাপারটা তো শাসক দল করেছে, শাসক দলের বিরুদ্ধে দু তিনটে মতামত তৈরি হয়েছিল। আমি আশা করি আমার বন্ধুবান্ধবদের বোঝাতে পেরেছি যে এটা আমাদের সবাইয়ের প্রবলেম। আর রামকৃষ্ণদেবের কথাই বলতে হয় যে যত মত তত পথ। তা আমি বন্ধুদের বলেছি যে তোমরা তোমাদের পথে অবিচল থাকো, কিন্তু আমার পথে বাধা দিও না, আমিও তোমাদের পথে বাধা দেবো না, কিন্তু লক্ষ্য আমাদের এক। অ্যাজ লং অ্যাজ উই মিট at a common converging point, that is all acceptable by me. তা আমি ওদের মনে হয় একটু বোঝাতে পেরেছি। এরপরে তো ভবিষ্যতেই বলবে কি হয় না হয়। আমি খুব আশাবাদী যে আমরা সবাই মিলে এই অভয়া কেসটা আরেকবার সারফেসে আনতে পারবো, যেটা আনফর্চুনেটলি ব্রাশড আন্ডার দ্য কার্পেট বলি আমরা, করে দেওয়া হয়েছে। তো অত্যন্ত অন্যায়, এবং বাইরের লোকেরাও আমাদের জিজ্ঞাসা করছে হোয়াট হ্যাপেন টু দ্যাট, কারণ মোমেন্টারিলি সবাই অ্যাজিটেট করেছে। অস্ট্রেলিয়া থেকে অ্যালাস্কা পুরো প্রোটেস্ট হয়েছে, আফ্রিকাতে প্রোটেস্ট হয়েছে, তারা সবাই বন্ধুবান্ধব প্রফেশনাল কলিগসরা জিজ্ঞাসা করছেন হোয়াট হ্যাপেন টু দ্যাট কেস, আই হ্যাভ গট নাথিং টু আনসার। তা সেটা সবাই মিলে আমাদের সবাইকে, আপনারও দায়িত্ব আছে, আমারও দায়িত্ব আছে, প্রত্যেকের দায়িত্ব আছে, সেটার জবাব একটা তৈরি করা যায়। এইটা হয়েছিল, সেটা আজ অবধি জানা যায়নি। একটা লোককে মোটামুটি জেলে ধরে রাখা হয়েছে, এইটুকুই আমরা জানি। কিন্তু যা অবস্থায় মৃতদেহটি পাওয়া গেছিল সেটা তো কোনো সভ্য দেশে ওইভাবে মৃতদেহ পাওয়া যাওয়ার কথা নয়। সো নাও ইউ হ্যাভ দ্য আনসার, কারণ যে অভয়ার সঙ্গে যা হয়েছিল এবং সেক্ষেত্রে যার হাত ছিল, আজকে আপনাকেও একটা এমন পরিস্থিতির মধ্যে ফেললো যে আপনি তাদের আসল রূপটা দেখতে পেলেন। সো নাও ইউ হ্যাভ দ্য আনসার ফর দেম। আনসারটা ঠিক পাইনি, রূপটা তো দেখতেই পেয়েছি। আনসারটা কেন হয়েছে এটাও সবাই মনে হয় বুঝতে পারে, এটা বাচ্চা ছেলেও বলে দেবে কি কারণ এটার। জিনিসটা একটু গল্প, যদি কোনো দাদু ঠাকুমা তার নাতি নাতনিকে গল্প বলে দেবে দাদু এইটাই হয়েছিল, কিন্তু সেটা তো আমরা প্রমাণ করতে পারলাম না। এবং সেই কেসটা এগুলো না, সেই কেসটা আছে না গেছে না ক্লোজড হয়ে গেছে না সাসপেন্ডেড আছে, জিনিসটা ঠিকভাবে হস্তক্ষেপ করা হয়েছিল কিনা আমি জানি না। ডেট পে ডেট এটা ওনার কথা না, ডেট কিসের কারেন্ট ঘটনা হয়েছে, ভাঙচুর হয়েছে, মৃতদেহ জোর করে সৎকার করে দেওয়া হয়েছে, এটা আবার ডেট কিসের আমি জানি না। আমার বুদ্ধি এগুলোতে কাজ করে না, আমি ঠিক বুঝতে পারি না। আপনি মানুষের ডাক্তার নাকি গরুর ডাক্তার, এমন প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ, যিনি এই শাসক দলের তিনি মুখপাত্র। কিছু বলবেন? ও, এই ভদ্রলোকের নাম মাঝে মাঝে শুনছি। ভদ্রলোক, আচ্ছা ভদ্রলোক, আমি ভদ্রলোক বলে আমি ভদ্রলোক বলছি। উনি কিসের ডাক্তার? ছাগলের? সেটা তো জানা আছে। উনি কিসের ডাক্তার না কি? উনি সাংবাদিক ছিলেন। ও সাংবাদিক ছিলেন, আচ্ছা বাবা। তা সাংবাদিকদের আপনাদের তো মশাই অনেক পয়সা শুনেছি, প্রচুর পয়সা। আপনি কি গাড়িতে এলেন? না, আমরা 2 পয়সার সাংবাদিক। আপনার সস্তা, তাহলে ওই রকম। তাহলে আমি ওই 2 পয়সার ডাক্তার। ইংল্যান্ডে গিয়ে আমি রানির দেওয়া চাকরি করতাম, এনএইচএসে কাজ করেছি। এনএইচএসে আমি 25 ইয়ার্স এনএইচএসে আমি অ্যানেস্থেটিস্ট হিসেবে কাজ করেছি, যথেষ্ট সিনিয়র লেভেলে কাজ করেছি।
দ্যাটস অল। আমার কিন্তু আর কিছু বলার নেই। আমি তো আর কে কোথা থেকে আমাকে কিসের ডাক্তার বললো সেইটা তার আমি আমার সার্টিফিকেট নিয়ে দৌড়ে আপনাকে দেখাতে যাবো না, আমি দেখাতে চাইও না। আপনি তাতে আমার ছাগল, গরু, ভেড়া যার ডাক্তার বলবেন বলবেন। আমি নিজেও ভেড়া, বা আমাকে ভেড়া বলতে পারেন, এইটাই তো চলছে। আপনি বলবেন এই ভদ্রলোক ভেড়া, ভেড়া, প্রতিবাদ করলে গ্রেফতার। এটা হোক, দেখা যাক কতদূর যায়। তবে এই ক্ষেত্রে আমি একটা ফার্ম পদক্ষেপ নেব, বাইরের লোকেরাও নেবে, আমার ফুল ব্যাকিং আছে অ্যাব্রড থেকেও, এবং হোল ইউরোপ থেকে আমার সাপোর্ট আছে, এবং আশা করি কেন্দ্রীয় সরকারের সাপোর্ট এবার আসবে। আমি অভয়া কেসটা আমি ছাড়বো না। কালকেও আমি যখন স্টুডিওতে ছিলাম রিপাবলিক বাংলায়, ওর মা বাবা বোধহয় আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। আই বিকাম ভেরি ইমোশনাল, কারণ ওই মেয়েটির বয়স আর আমার মেয়ের বয়স, আমার অন্যান্য বন্ধুবান্ধবদের মেয়েদের বয়স, আমরা যেখানে ওখানে একসঙ্গে বাচ্চাদের বড় করেছি, 3-4টে মেয়ে আমার চোখের সামনে, তারা কদিন আগেই এসে মেসমস্য বলে আমার সঙ্গে বসেছিল, মানে গাল টেপা গলা জড়িয়ে ধরার সম্পর্ক, তাদের বয়স আর এই মেয়েটির বয়স এক ছিল। সো I am still very, very reluctant to accept that the case is closed and nothing happened to Abhaya. সুইসাইড করেছিল, এটা আমি এক মেনে নিতে পারছি না। সেদিন ওই কেলক কলেজে যে ঘটনা ঘটেছিল, মুখ্যমন্ত্রীর ভাষণের পর কোয়েশ্চেন অ্যান্সার সেশন যখন হয়েছিল, তখন মানে উনি বলার শুরুতেই আপনারা নাকি অসভ্যতাম শুরু করে দিয়েছিলেন, এবং তার জন্য আপনাকে প্রতিবাদী সাজানো হয়েছে। তাতে এই শাসক দল এবং তার মুখপাত্রটি তার আপত্তি ছিল, এবং উনি উপস্থিত চ্যানেলগুলোকে বলেছেন যে কেন প্রতিবাদী বলছেন, এটা একটা মানে এই লোকটি একটি অসভ্য লোক। আমাদের বলতে খুব খারাপ লাগছে, কিন্তু এমন ভার্সন কিন্তু আমরা শুনতে পেয়েছি কুণাল ঘোষের কাছ থেকে। সেটা নিয়ে আমি কি বলবো, যে উনি কেন অসভ্য বলেছেন? উনি অসভ্য, ওকে আর কাদা ছোড়াছড়ি করে তো কোনো লাভ নেই। উনি ওনার স্ট্যান্ডার্ডে কথা বলেছেন। আমাকে দেখে আপনার যদি অসভ্য মনে হয়, আপনি তো রিপোর্টার, 2 পয়সার রিপোর্টার, 2 পয়সার রিপোর্টার, 3 পয়সার রিপোর্টিং করে দিন যে আমি অসভ্য লোকই দেখে আসলাম। আপনার যেটা ডিসিশন আপনি দেবেন। আমি তো আপনাকে বলতে পারি না যে আপনি আমাকে হাইলি কোয়ালিফাইড, ভেরি এরুডাইট পার্সোনালিটি বলবেন। আপনি গিয়ে বাইরে বলবেন কি আপনার সেটা ব্যাপার, লোক কি বলবে। আর কে এই লোকটার কথা শুনছি আমি তো জানি না, এই লোকটার ডেজিগনেশন কি। আমি তো এখন আপনাদের কাছে জানতে চাইবো যে এর ব্যাকগ্রাউন্ডটা কি। আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন এর ব্যাকগ্রাউন্ডটা কি। ইনি হচ্ছেন শাসক দলের স্পোক্স পারসন, এর আগে সাংবাদিক ছিলেন, এবং তারপরে একটি মামলাতে এই শাসক দলের পক্ষ থেকেই তাকে কিন্তু জেলেও পাঠানো হয়েছে। অলরাইট, হ্যাঁ, ও বুঝেছি। ও আমাকে যেরকম নিয়ে যাওয়া হয়েছিল, ওইটা বোধহয় একে টেনে হিঁচড়ায় বোধহয় জেলে ছিল। আমি তো চলে এসেছি, সন্ধ্যেবেলায় বেরিয়ে এসেছি। আমি তো মানে একটুখানি দুপুর ঢুকে সন্ধ্যাবেলায় বেরিয়ে এসেছি। তো উনি বেরোননি, উনি ছিলেন। আর উনি বলছেন আমি কি গরুর ডাক্তার, ভেড়ার ডাক্তার, ছাগলের ডাক্তার, অসভ্য। এবং আপনাকে ইতিমধ্যেই মানে এই রাজ্য থেকে বের করে দিতে। ও তাই নাকি? উড়িষ্যা যাবো? আমি স্পেনে যাব। ওকে বলে দিন আমি স্পেনে চলে যাব। আপনি অবাঞ্ছিত এই রাজ্যে, তার জন্য আপনাকে বের করে দেওয়া উচিত বলছে কুণাল ঘোষ। ও, আর উনি কাঙ্ক্ষিত, মানে ও রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে। আমি তো এখন এখান থেকে আপনার সঙ্গে ধরুন গল্প করতে করতে একটু পূর্ণ সিনেমা অবধি গেলাম, কি একটু রবীন্দ্র সরোবরে গিয়ে একটু চা কফি খেলাম, এই ভদ্রলোক আছেন ওকেও নিয়ে গেলাম, আমরা একটুখানি গঙ্গার ধারে ঘুরে আসলাম। এরকম হতে পারে তো? ডোন্ট টেক ইট আদারওয়াইজ, তাই না? উনি এটা করতে পারেন, লিঞ্চড হয়ে যাবে নাকি? হ্যাঁ, ওকে, দ্যাটস ইট। এবার দর্শকরা আনসার দেবে, আপনার দর্শকরা। আপনি আনসার দেবেন, আপনি দেখবেন যে গরুর ডাক্তার দেখে আসলাম না ভেড়া। আমার সামনে কুকুর আছে, কুকুরের ডাক্তার হতে পারে, ওকেও দেখাশোনা আমি করি। একজন বাংলার মুখ্যমন্ত্রী বক্তৃতা করছেন এবং তার সামনে তাকে বাধা দেওয়া হচ্ছে, এটার নাম নাকি, এটা কি প্রতিবাদ? এবং এই প্রশ্ন তিনি তুলছেন। কুইন ফরচুনেটলি মারা গিয়েছিলেন তার জাস্ট আগে। আর কিং তো ওনাকে চেনেন বলে আমার মনে হয় না। উনি হয়তো ভাবতে পারেন কিং আমায় চেনে, কারণ আমি এখানকার কুইন কি একটা বলেন না আপনারা, কি ডায়মন্ড কুইন নাকি, সেই উনি এখানকার ডায়মন্ড কুইন বলে অনেকে চেনে। উনি হয়তো ভাবেন, কিন্তু প্রিন্স চার্লস ওকে চেনে বলে আমার মনে হয় না, ইউরোপে কেউ চেনে বলে মনে হয় না। কয়েকটা এই বেকার কাজকর্মগুলোর জন্য উনি বোধহয় ফেমাস হয়েছেন। আর এই বারবার ওই ভদ্রলোকের নামটা বলে, উনি যা বিচার করার করবেন, আপনারা যা বিচার করার করবেন। আমি 25 বছর ওখানে কাজ করে এসেছি, প্রায় 30 বছর দেশের বাইরে সারা পৃথিবীর যে কোনো জায়গায় হলিডে করেছি, গাড়ি চলে ঘুরে এসেছি, কনফারেন্স অ্যাটেন্ড করেছি, আমার প্রফেশনাল কাজকর্ম করেছি। এরপরে দর্শকরা যা বলবে, আমাকে দেখে মানুষের যা মনে হবে সেইটাই বিচার্য। আর যদি অবাঞ্ছিত বলে বের করে দেয় তাহলে চ্যালেঞ্জ নিলাম। এটা আমার 130 বছরের বাড়ি যেখানে আমরা বসে আছি। এখানে রানী রাসমণি এসছেন, আমার বিভিন্ন ওস্তাদ পণ্ডিত বন্ধুবান্ধবরা এসছেন, মান্না কাকু এখানে, মান্না দে বহুবার এখানে এসেছেন, আমার স্ত্রীকে দেখতে এসছেন, উল্টো দিকে উনি রেকর্ডিং করতেন। সো এখানে আমার 4-5জন বন্ধু ইন্টারন্যাশনালি ফেমাস মিউজিশিয়ানস, তারা সবাই আমরা বসে এই খাটটার ওপরেই বসে আড্ডা, চা খাওয়া, মাঝখানে সিঙ্গাড়া রেখে খাওয়া, এসবগুলো করেছি। মেঝেতে গান বাজনা করেছি। আপনি
ইন্টারনেটে যদি আমার কাছে চান আমি ছবি দিয়ে দেবো। এই মেজের ডিজাইনটা দেখে রাখুন, এই মেজের ডিজাইনে দেখবেন আমার ওস্তাদ বসে রয়েছে, আমার বাবা বসে রয়েছেন, মান্না দে এই হারমোনিয়ামটা বাজিয়ে, এটা এখন ঢাকা আছে, এই হারমোনিয়াম বাজিয়ে উনি গান করছেন। এই ছবি আমি আপনাকে দেখিয়ে দেবো। এখন মান্না কাকু খুব হাই নোজ লোক ছিলেন, সবার সঙ্গে মিশতেন না, কিন্তু ওনার মনে হয়েছিল আমি সভ্য, আর ওনার মনে হয়েছিল আমি ডাক্তার, তাই জন্য উনি আমার কাছে আসতেন, ভালোবাসতেন। ওর কখনো মনে হয়নি গরু ছাগলের ডাক্তার। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে, যে আপনি এতদিন পর দেশে ফিরলেন এবং দেশে ফেরার পর যে কোনো কেউই তার বাড়িতে কেউ যদি আসতে চায়, যদি বা আপনি ইনভাইট করেন, তাহলে সেক্ষেত্রে সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। সেই রকম ব্যক্তিগত স্তরেই হয়তো সুকান্ত মজুমদার আপনার বাড়িতে আসতে চেয়েছিলেন, আপনি তাকে ইনভাইট করতে চেয়েছিলেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনাকে সামাজিকভাবে বয়কট করার ডাক দিচ্ছেন শাসক দলের যিনি মুখপাত্র, মানে স্পোক্স পারসন। আপনারা সেটা সিদ্ধান্ত নিন, আপনাদের দর্শকরা কি বলে বলুন। গতকাল কটা বাজে? 3:30। ওকে, গতকাল 3:30 পৌনে 4 এই সময় 2-3টে চ্যানেলের, যেহেতু সুকান্তবাবুকে ফলো করতে করতে ওরা এসেছিলেন, ওরা খবর পান আমার এখানে, আমার গলিতে ঢুকতে দেয়নি ব্যারিকেড টেনে। আমি বেরিয়ে বলাতে ওরা বললো যে না, বাড়িতে যেতে পারি, এখানে ছবি তুলতে দেবো না। ফাইন, তারপর দে আর অ্যালাউড। তাহলে ওরা বোধহয় 5 পয়সার রিপোর্টার ছিল, তাই জন্য ঢুকতে দেয়নি। আপনি 2 পয়সা বলে ঢুকতে দিয়েছে, এটাও মানে ধরে নিন আপনাকে তো কোনো বাধা দেয়নি, তো আপনি তো চলে আসলেন। এরপরে আবার বাধা হবে হয়তো। তো এই আশঙ্কা, ত্রাস আমি বোধ করি না। আমি অকুত ভয় লোক, আমি এসব অনেক সারা পৃথিবী চড়িয়ে এসেছি, অনেক ডিফিকাল্ট পেশেন্ট প্রাণ হাতে করে মানে খেলা করেছি বলবো না, তাদের প্রাণ বাঁচিয়েছি। ওইগুলো আমার কাছে অনেক বেশি বড় চ্যালেঞ্জ ছিল। একটা মানুষ আমার হাতে তার জীবনটা ধরফর করছে, সার্জন অপারেট করছে, এরকম সিরিয়াস কেস আমাদের দিনের পথে হেলিকপ্টার লিফট করেছি ওখানে লন্ডনের রয়্যাল কলেজ অফ লন্ডনের ওখানে হেলিকপ্টার লিফট, মানে স্পেশালিস্ট হিসেবে। সেইটা এখনও আমি ইন্ডিয়ান আর্মি এফএমসিতে পুনার ওভারসিজ ফ্যাকাল্টির টিচার, ওদের মাঝে মাঝে আমরা একসঙ্গে আলোচনা, টিচার শেখানোর কিছু নেই, ওরা যথেষ্ট ট্রেন্ড, কিন্তু আমরা আদান প্রদান করি। তো এইগুলো আমি করে এসেছি। ওর চেয়ে এইসব এগুলো খুবই পেটি কেস। পেটি কেস বটে, কিন্তু মানে এই জন্য প্রশ্নটা উঠলো যে যেহেতু সুকান্ত মজুমদার তিনি রাজ্য সভাপতি, তিনি আপনার বাড়িতে আপনার সঙ্গে দেখা করতে আসেন, সেই জন্যই শাসক দলের এটা বক্তব্য যে আপনি রাম এবং বামের দালাল। সেটা আমার কমপ্লিটলি ব্যক্তিগত মতামত। আমি জয় শ্রীরাম বলবো না, জয় মা দুর্গা বলবো, বা ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলবো, সেটা তো আমারই, আমার কোনো অসুবিধা নেই। আমি গান করি প্রফেশনালি, আমি যেরকম ভজন গাই, তাদের রামকৃষ্ণর কথা বলা আছে, যে সেরকম চৈতন্যদেবের ভজনও আমি গাইতে পারি, সাঁয়ের ভজন গাইতে পারি। অ্যাট দ্য সেম টাইম জিসকা কোই নেই উসকা তো খুদা হ্যাই, আরও আমার ভীষণ প্রিয়। আমি অ্যাকচুয়ালি ইংল্যান্ডে মসজিদে গিয়েও গান গেয়ে এসেছি, পাকিস্তানের মেডিকেল কলেজেও গান গেয়ে এসেছি। ওরা আমাকে একটা ঘড়ি প্রেজেন্ট করেছিল, আজকে পরে নেই, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়াচেস ওরা আমাকে প্রেজেন্ট করেছিল, লাহোর মেডিকেল কলেজে গাইতে নিয়ে গেছিলো। পাকিস্তান টিভি চ্যানেলে ম্যানচেস্টার থেকে আমি 3বার প্রোগ্রাম করেছি। আপনি ইউটিউবে যদি আমার চ্যানেলে যান, ইউটিউবে যেতে হবে, ডক্টর রজত ব্যানার্জি দিলে দেখবেন আমার চ্যানেলটা, সে সাবস্ক্রাইব করে যদি আপনি ঢোকেন ভিতরে, দেখবেন ওখানে ডিএম ডিজিটাল বলে পাকিস্তানের একটি মেয়ে, নামটা সামিনা খাতুন বোধ হয়, সামিনা খান, এই আপনারই মতো ইয়াং একটি মেয়ে, সে আমাকে সম্মান করে বহুবার নিয়ে গেছে। 3টে রেকর্ডিং আছে, 2টো বোধহয় আপলোডেড আছে, একটা নেই। আমি প্রতি বছর ওখানে গান করতে যেতাম। ওদের ওখানে আবার ভেরি স্ট্রিক্টলি মুসলিম ওরা, ফাইন, আই রেসপেক্টেড দ্যাট। ওখানে আমি হরে কৃষ্ণ ভজন গাইনি, ওখানে বুদ্ধাং শরণম গচ্ছামি গাইনি, ওখানে আমি জিসকা কোই নেই উসকা তো খুদা হ্যায় ইয়ারও গেয়েছি, উর্দু গজল গেয়েছি। তো এইটা আমার দিক দিয়ে কোনো এসব অসুবিধা নেই। বাঞ্ছিত অবাঞ্ছিত, গরুর ডাক্তার, ভেড়ার ডাক্তার, অসভ্য, এসব আমি এরকমভাবে মানুষকে ডিসক্রিমিনেট করি না। এবং যেহেতু আমি নিজেকে ভদ্রলোক বলেই মনে করি, সবাইকে ভদ্রলোকই ভাবতে চাই, প্রশ্নের জবাবটা কেন দিতে পারেননি সেটা তার প্রবলেম, তিনি কেন আপসেট হয়েছেন সেটা তার প্রবলেম। আমি এমন কিছু কুরুচিপূর্ণ প্রশ্ন বা এমন কিছু অশালীন প্রশ্ন বা ইরিলিভেন্ট কোনো কোয়েশ্চেন আমি করিনি। ইট ওয়াজ ডাইরেক্টলি টু দ্য পয়েন্ট। আদার্স চ্যালেঞ্জ হার অন দ্য অভয়েশন, অল দিস থিংস, দ্যাট বিয়ন্ড মাই কন্ট্রোল। এটাই আমি আবার বলছি না, কিন্তু আপনাকে নাকি এই প্রশ্ন করার জন্য কেলক কলেজ থেকে, মানে এই ওয়ার্ডটা ইউজ করতে আমি সংকোচ বোধ করছি, কিন্তু কোট আনকোট এটা ইউজ করা হয়েছে, আপনাকে এটাকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছে। ঘাড়কে কালকে পুলিশ হাত দিয়েছে, ঘাড় ধরে আমায় গাড়িতে তুলেছে, লজ্জার সঙ্গে বলছি। যদি এতে কারোর লজ্জা হয়, দর্শকদের যদি লজ্জাবোধ করেন ভালো কথা, যদি মনে হয় এটাই ন্যায্য আমাকে ঘাড় ধরে বের করে দেওয়া যায় বা গাড়িতে তোলা যায়, ঘাড় ওখানে কেউ হাত দেয়নি। প্রথম কথা, ইংল্যান্ডে কেউ ঘাড় ধরে না। পে করা সেই ইভিনিংয়ের পয়সা নেওয়া কিছু গার্ড, ককেশন, তাদের আমি বলেছি পার্সোনাল স্পেসের মধ্যে আসলে আমি কিন্তু 999 ডায়াল করবো, ওখানে তো আইন আদালত রয়েছে, আমি পুলিশ ডাকবো যে আমাকে অ্যাসল্ট করা হচ্ছে। দে স্টেপ ব্যাক, দে নো দ্য রুল, ওরা স্টেপ ব্যাক। সব কিছু হওয়ার পরে আমরা বন্ধু
বন্ধুবান্ধবরা সবাই মিলে ফিরে গেছিলাম ব্যাপারটা জাজ করতে, যে কে ডেকেছিল, কেন ডেকেছিল। ওরা সেসব খোঁজ দিয়েছিল। আমি যেসব টিচার, লেকচারার, প্রফেসর 2-4 জন যা ছিলেন তাদের আমি বুঝিয়ে এসেছি যে ওরা জানতো না এই ভয়াবহ রূপটা, এবং মানে কমপ্লিটলি অনেক কিছু ফলসুডের ওপর দাঁড়িয়ে রয়েছে। আর এই সব লোকেরা যারা গেছিলো তারাও যে সব স্পটেড লোক, জেল টেলে তো খেতে এসছে, মানে দুবেলা ভাত খেয়েছে, তো জেলের ভাত টাত খেয়ে এসছে, সেগুলো ওরা জানতো না। জানলে ওরা অ্যালাউ করতো না হয়তো। পরের বার দেখুন আবার সামনের বছর কোনো এবার কেমব্রিজ ডাকে কিনা বা গ্লাসগো ইউনিভার্সিটি ডাকে কিনা। আমি লিভারপুল ইউনিভার্সিটির কাছাকাছির লোক, লিভারপুল ডাকে কিনা। আপনি এই ঘটনার পর থেকে আপনাকে কিন্তু টেলিভিশনে ক্যামেরার সামনে আপনাকে বসতে হয়েছে, কথা বলতে হয়েছে। এখন হুমকি দেওয়া হচ্ছে শাসক দলের পক্ষ থেকে যে আমাদের প্রতিনিধিরা যদি চিৎকার করতে শুরু করে এই আলোচনার মধ্যে, তখন আপনারা কথা বলতে পারবেন তো? দেখা যাবে, আমি চুপ করে থাকবো। চিৎকার করলে চুপ করে থাকবো? আমি তো চিৎকার করিনি, আমি চুপ করে থাকবো। তাই জন্য বলছি এখানে তো অসম ব্যাটেলটা হচ্ছে। আপনার যেই বলছে অসভ্য, আচ্ছা আপনি তাদের, আমি নাম নিতেই চাই না মুখে, দুপুরবেলা বেজেছে 3:45-র সময়, কেন আমি ফালতু নাম নেবো। আপনি তাদের একটু অফার দিয়ে দেখবেন তো যে আমি ডিবেটে রেডি নই, আমি পড়াশুনো করবো, আমি পড়াশুনো না করে কথা বলি না। আমি ওই হঠাৎ টোটকা ডাক্তার নই তো, গরু ভেড়ার ডাক্তার, কিন্তু সেটাও জেনে করতে হয়। ভেট ইজ এ ভেরি হাইলি পেড প্রফেশন দেয়ার। যারা সিংহকে দেখে, যারা বাঘকে দেখে, যারা হাতিতে, তার কোনো অংশে কম নয়। একটা গরু ছাগল দেখতে গেলেও তার বিদ্যা লাগে। যদি না আপনি টোটকা মানে এইখানকার কি বলবো, গলির কলেজের কালীঘাটের সার্টিফিকেট না নিয়ে যদি হন, তাহলে বিদ্যা লাগে সেটা। সো তখন সেটা দেখা যাবে। আপনাকে মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে নোটিশ দেওয়া হলো, এই চিঠি মানে পাঠানোর কি এখতিয়ার আছে এই রাজ্যে? মোটেই নেই। চিঠি একটা যে কেউ দিতে পারে। আপনি ওখানে গিয়ে একটা মুদির দোকান থেকে একটা চিঠি লিখে ছাপিয়ে আমাকে একটা দিয়ে যান আমার কাজের মেয়েটার হাতে, একটা চিঠি দিলাম 5 টাকার ডেলিভারি দিয়ে, কোনো অসুবিধা নেই। দিয়েছে, আর যারা দিয়েছে, যারা লিখেছে, এটা আবার ঘাঁটলে জানা যাবে তারা অভয়াকাণ্ডর সঙ্গে জড়িত, তারা কোন সিন্ডিকেটে আছে, তারা কোথায় আছে না আছে। এটা তো আমাকে বন্ধুবান্ধবরা কালকে ফোন করে বলেছে, আই ডোন্ট নো দেম। এই নামগুলো নাকি যারা চিঠি ফিটি দিয়েছে, যারা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে গাইড করে, আই এম লিস্ট বদার্ড। কারণ আমি চিঠিটা তখনই বিনে ফেলে দিয়েছি। পরে আপনার এক সাংবাদিক বন্ধু, ওই আপনারই মতো 2 পয়সা 3 পয়সা যত রেট, সে এসে, আপনি বলেছেন কথাটা, আমি বলিনি, আমি তাই জন্য বলছি। না, অ্যাকচুয়ালি এই কথাটা মহুয়া মৈত্র বলেছেন। কে মহুয়া মৈত্র? সে কে? তিনি হচ্ছেন সাংসদ তৃণমূলের। এই ধরনের কথা বলে? হ্যাঁ, তিনি বলেছেন যে আমরা 2 পয়সার সাংবাদিক। হ্যাঁ, আমি আপনাকে 5 পয়সা বলছি, এইটা বড্ড কম বলেছে। ওর কিরম মানে ব্যাপার, ও কি ওই রকম আমি জানি না। এই রেট ফেট নিয়ে কথা বলে লাভ নেই, আমার কি রেট আমি নিজেই জানি না। সো হোয়াট এভার। সো এই যে কি বলতে যাচ্ছিলাম যেন, না, ওই যে আপনি নাকি বিনে ফেলে দিয়েছেন চিঠি। বিনে ফেলে দিয়েছি আমি, ওটা জবাব দেওয়ার প্রয়োজন। শুনুন, প্রথম কথা হচ্ছে আমি 1.5 বছর আগে রিটায়ার করেছি। ডেটটা বারবার বলেছি, কালকে থেকে 2-4 জনকে বলেওছি যে April 2023। ইংরেজিতে বলা হয় হাং আপ মাই বুটস। ফুটবল খেলে তো ওরা, আমি লিভারপুলের সাপোর্টার, এবার চ্যাম্পিয়ন হয়েছি, খুশিতে আছি। সো 2 of them হাং আপ দেয়ার বুটস, তারা আর খেলবে না। স্টিভেন জেরার্ড আমাদের ক্যাপ্টেন ছিল, একদিন তিনি অ্যানাউন্স করলেন আমি হাং আপ মাই বুটস। তো আমি 23শে এপ্রিল 2023 আমি এই ডিসিশনটা নিই। 30শে এপ্রিলে আমার ওটা ট্রাস্টের কাছে যায়। 1 মাস ছুটিতে ছিলাম, সসম্মানে রিটায়ার করেছি। হ্যাঁ, এবং রিটায়ার করেছি মানে পুরো ট্যাক্স দিয়ে, সারা জীবন যা ট্যাক্স দিয়েছি তার জন্য সামান্য কিছু 2 পয়সা একটু বেশি পেয়েছি। সত্যি কথা বলতে কি, 2 পয়সা নিয়ে এদেশে এসেছি, 2 পয়সার একটু পেনশনের ব্যবস্থা করেছি। রেটটা যেন ওরা না কমিট করে, আমাকে বললে আমি বলে দেবো। ইট ইজ ওপেন, ট্যাক্স পেড মানি, কত পয়সা পাই বলার দরকার নেই, কিন্তু সেটা বলে দেবো। 2 পয়সা 3 পয়সার রেটটা কাউকে দিতে বারণ করবেন। আর আমার কি আর বলবো, দ্যাট ইজ, আমি রিটায়ার করেছি। আমি এখানে 30 বছর কোনো পেশেন্ট দেখিনি। আচ্ছা, পেশেন্ট দেখতে গেলে আমি তো আর গাছতলায় বসে টোটকা দিই না। আমাকে তো সার্জেনদের সঙ্গে থিয়েটারে ঢুকে রীতিমতো অপারেশন করতে হয়, ইন্টেন্সিভ কেয়ারে দায়িত্ব নিয়ে পেশেন্টের জীবনের সঙ্গে মল্লযুদ্ধ করতে হয়। আমাকে চিঠি দিল, আমার কি এখতিয়ার, আমি পাস করেছি কি না, আমি ছাগলের ডাক্তার না গরুর ডাক্তার, তাতে তো আমি জবাব দিতে রাজি নই। তাই জন্য ফেলে দিচ্ছি। ইটস ওয়েস্ট অফ টাইম ফর মি অ্যান্ড আই এম নট গোয়িং টু রিপ্লাই টু দ্যাম। আর আমি 25 বছর কাজই করেছি, শেষ 25 বছর ইংল্যান্ডে। এখানে সে একটাও পেশেন্ট দেখিনি। আত্মীয় বন্ধুবান্ধব যারা আমার কাছে হেল্পের জন্য এসছে তাদের ফাইল আমি দেখেছি, রেফার করে দিচ্ছি আমার বন্ধুবান্ধবদের কাছে যারা অ্যাডিকুয়েটলি কোয়ালিফাইড, আর তাদের কাছে আমি পাঠিয়ে দিয়েছি। আর আমার কোয়ালিফিকেশান আছে কি নেই ওরা বিচার করার কেউ নয়, আর আমি ছেড়েই দিয়েছি, আমার কী করার আছে। আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে খুব একটা ভালো কোনো রিভিউ কারোর কাছ থেকে পাই না, অনেক মানে নেগেটিভ কমেন্টস শুনতে হয়। সেখানে দাঁড়িয়ে আপনি তো এত বছর বিদেশে রয়েছেন, সেখানে বাংলা সম্বন্ধে কি এরকমই ধারণা লোকের মনে?
কফি রুমে সার্জেনরা যখন এসে বসতো, অ্যানাস্থেটিস্টরা যখন এসে বসতো, আমাদের স্পেশাল ডেজিগনেটেড থিয়েটার স্টাফের জন্য কফি রুম থাকতো, সেখানে আমরা খাওয়া দাওয়া করতাম, টিফিনও খেতাম, কফি তো খেতামই রেগুলার। সেখানে কাগজ পড়ার, কম্পিউটারে আপগ্রেড করা, প্রফেশনাল ডিসকাশন করা, সেখানে বাংলাকে ভাঁড় হো গিয়া এই কথাগুলো কানে, ভাঁড় মে গিয়া হ্যাঁ আমার বাংলা, এই কথাটা কানে এসছে। আমি ব্যানার্জি ছিলাম বলে অনেকে আমার ওই করতো, ক্যা ব্যানার্জি সাহেব আপকা দিদি ক্যা বল রা হ্যাঁ, আপকা তো উনি কা ভাই হ্যাঁ না, বলে এসবগুলো শুনতে হয়েছে। আর কে যেন জেনে ফেলেছিলাম আমি খুব কাছাকাছি থাকি, তো সেইটা মানে এড়ানোও মুশকিল ছিল। তবে মোটামুটি হাসি ঠাট্টাই হয়। এবং সেই টাটাকে তাড়ানোর পর থেকে আর অভয়ের পরে তো আর আমি ভাগ্যিস আমাকে আর হসপিটালে যেতে হয়নি, ওই রিপারকাশনটা আমি পাইনি। কিন্তু খুবই খারাপ। এবং আমি নিজে ড্রাইভ করে গিয়ে দেখেছি, যেই বাংলার বাইরে বেরোলাম গার্ডরেলগুলোই চলে গেল। এই গার্ডরেল টেলে টাকা তোলা না, চাঁদা তোলা না, উপরি তোলা না, তোলা কি একটা বলে, ওগুলোই তো নেই। এ তো উড়িষ্যায় ড্রাইভ করে আসলাম, ফার্স্ট ক্লাস রাস্তা, জগন্নাথ মন্দির, এখন আবার এখানেও জগন্নাথ মন্দির হয়েছে। আপনারা যাবেন, দেখবেন রাস্তাটা কেমন, নিশ্চয়ই ভালো, শুনেছি, খারাপ না। গার্ডরেল দেওয়া থাকবে মাঝে মাঝে। আপনি কি তাহলে কলকাতায় পুরোপুরি ফিরে আসতে চেয়েছেন, এবং আসার পরে এখন তাহলে কি করবেন? কি করব মানে গান করব, মজায় থাকবো। আরও এসব ঘটনা হলে আপনারা যদি এসে আমার মতামত নেন, তখন মতামত দেবো। এই ছাড়া আর কী করবো? মাকে দেখাশোনা করব আর গান করবো আর প্রচুর হলিডে করব। এটা তো টাইম, তাই জন্যই নেওয়া। ডাক্তারির সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না? না, ওটা তো বলে দিলাম, আই হ্যাভ হাং আপ মাই বুটস। আর আমি এক কথার লোক, ছেড়ে দিয়েছি মানে ছেড়ে দিয়েছি। ঘাট ধাক্কা দিয়ে দেখছেন এমনি সমাজ থেকে বের করে দিচ্ছে, কি যেন তারপরে এক বছরকে ধোপানাপিত বন্ধ না কি যা বলে না, সামাজিকভাবে বয়কট করে, কি বলে ওটাকে, এক ঘরে করা, ওই এক ঘরে করে দাও। আমি এক ঘরেই আমরা বসে আছি, কিন্তু আমার 2-4টে ঘর আছে বাবা, সেই মোবিলিটিটা বন্ধ করতে চাই না। এক ঘরে করে দিলে ধোপানাপিত বন্ধ, নাপিত, চুলের তো আমার দরকার নেই, বুঝতেই পারছেন, আমি গর্বিত, আমার চুলের দরকার নেই। ধোপা ওয়াশিং মেশিন আছে, ডাজন্ট ম্যাটার। 2026 সালে এই যে আবার নতুন করে নির্বাচন হবে, তাতে আপনার প্রতিবেশীর জন্য আপনি কি প্রার্থনা করবেন যে প্রতিবেশী আবার ফিরে আসুক? আপনার কি মনে হয়? বাবা, এই ব্যাপারে আর কি কমেন্ট করবো বলুন? চেঞ্জ তো একটা দরকার, এমনিতেই এদের ছেড়ে দেওয়া উচিত, করলেন তো এত বছর, তাই না? দেয়ার আর চেঞ্জেস। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একটা ভদ্রলোক লিভারপুলে গত 10 বছর লেজেন্ড ছিলেন, তিনি হচ্ছেন আমাদের ফুটবল ক্লাবের কোচ ইউর্গেন ক্লপ। আমার ওকে আমার নিজের কাকার সঙ্গে খুব সামঞ্জস্য ছিল বলে আমি ওকে খুব ভালোবাসতাম, কাকা মনে বলতাম। আমার সঙ্গে আলাপ করা ভেরি হাই প্রোফাইল পার্সোনালিটি। জার্মানি থেকে ওনার অ্যাপয়েন্টমেন্ট হলেন। উনি বলেছিলেন কিন্তু 4 বছরের মধ্যে লিগ, ব্রিটিশ প্রিমিয়ার লিগ জেতা খুব মুশকিল। লিভারপুল 28 বছর বাদে, অনেক বাচ্চা বড় হয়ে গেছে, অনেক বুড়ো মারা গেছে, অনেক লোকের মানে তারা বৃদ্ধ হয়ে গেছে, লিভারপুল লিগ জেতেনি। ক্লপ কিন্তু দিয়েছিলেন, জুর্গেন ক্লপ। আচ্ছা, উনি আমাদের চ্যাম্পিয়ন্স লিগ দিয়েছিলেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা, মানে ইউরোপের সব কটা টপ টিম খেলে, সেখানে লিভারপুল 3বারের ফাইনালিস্ট। আমার দেখা পর ও মাই গড, একবার আমরা জিতেছি, 2বার না, মানে অত্যন্ত অন্যায়ভাবে হেরে গেছি 2-1 কারণে, সেটা তো কন্ট্রোভার্সিয়াল, ছেড়ে দিন। আর লিগটা একবার পেয়েছি বটে, এটা নিয়ে সেকেন্ড টাইম হলো, ম্যানচেস্টার ইউনাইটেডের উপরে চলে গেল লিভারপুল এখন। এই যে সেকেন্ড টাইম লিগ পাওয়ার আগে 3টে লিগ আমরা 1 পয়েন্টে হেরেছি কতগুলো ম্যাচে। যেটা জুর্গেন ক্লপ, কেন আমি এটা টানলাম, উনি যখন পিক ফর্মে, যখন ওর নামে ক্লপের নামে পাব হয়ে গেল, ওখানে লিভারপুল খুব একটু খানিকটা কলকাতার সঙ্গে মিল আছে, কিছু ওরা ভীষণ ফুটবলের ফ্যান, ওরা মানে পূজা করে। এখনও জন লেননের স্ট্যাচু আছে, বিটলসের ক্লাব আছে লিভারপুলে, বিটলসের ক্লাবটা দেয় যেইটাতে ওরা গান করতো, নামটা ভুলে যাচ্ছি, ও মাই গড, আই শুডন্ট ফরগেট দ্যাট। ওই পাবে ওরা গান করতো বিটলসের, যে তারপর সেখান থেকে বিটলস ট্যুর আছে, লিভারপুলের অ্যানফিল্ড স্টেডিয়াম, নাম করা স্টেডিয়াম, তারপরে লিভারপুলের অ্যালবার্ট ডক, এগুলো দেখার জায়গা, তারপর মিউজিয়াম তো রয়েছেই। আর আমাদের মেডিসিন হিস্ট্রির প্রথম মাসল রিল্যাক্সেন্ট অ্যানাস্থেশিয়ায় লিভারপুল থেকে হয়। প্রফেসর ডেভিড গ্রের বাবা করেছিলেন, হেনরি গ্রে বোধহয়, আমি নামটা ভুল বলছি। ডেভিড গ্রে আমাদের পড়াতেন, ওর বাবা মাসল রিল্যাক্সেন্ট, একটা ঐতিহাসিক জিনিস, নোবেল পেয়েছিলেন ওই মাসল রিল্যাক্সেশন অ্যানাস্থেশিয়া লাগে। লিভারপুল একটা ঐতিহাসিক জায়গা, ওইখানে ক্লাবকে পুজো করা হতো। গত বছর যখন লিগ চলছে, উনি হঠাৎ বললেন যে দ্যার ইজ এ স্যাড নিউজ, আই ওয়ান্ট টু স্টেপ ডাউন। মানে এটা লিভারপুলে না শক ছিল যে ক্লাব ছেড়ে দেবে। আমরা আগেরবার খুব ন্যারোলি লিগটা মিস করেছি, কিন্তু বলছে টিমটা দারুণ কন্ডিশনে রয়েছে, আমি আর দিতে পারছি না টিমকে, আমার মনে হচ্ছে আমার এনার্জি ফুরিয়ে গেছে। তো লিভারপুল মানে 10 দিন মানে শোক পালন হয়েছে যে কি ক্লাব চলে যাচ্ছে, প্লেয়াররা, কিন্তু উনি প্লেয়ারদের ডেকে প্রত্যেক কটাকে বুকে জড়িয়ে গো অ্যান্ড সার্চ অ্যাবাউট ক্লাব, ওর 2টো লেকচার শুনুন, কি জেনুইন লোক।
বললো আমি আর দিতে পারবো না তোমাদের কিছু, ইউ আর দ্য বেস্ট, ইউ আর গোইং টু উইন দ্য লিগ নেক্সট ইয়ার। এই বছর কিন্তু আমরা লিগ জিতেছি, চ্যাম্পিয়ন্স লিগে একটু তাড়াতাড়ি হেরে গেছি, নেক্সট ইয়ার যা প্লেয়ার কেনা হয়েছে অল সেট আপ বাই ক্লব, উনি কিন্তু লিগ চ্যাম্পিয়নশিপে জিতাতে এসেছিলেন, কারণ কোভিডের সময় আমাদের মার্চটা প্যারেডটা হয়নি, ইউরোপিয়ান কাপে এবার প্যারেডটাও দেখার মতো। গিয়ে আপনারা তো এখানে কাজ করেন, রিপোর্টিংয়ের ফাঁকে একটুখানি দেখে দেবেন লিভারপুলের প্যারেডটা কীরকম হয়, রেড প্যারেড একদম, মানে ট্রফি নিয়ে বাসে করে প্লেয়াররা সব যায়। তা উনি যখন ডিক্লেয়ার করলেন যে আমি থাকবো না, ম্যানেজমেন্টকে উনি বলছেন আমি ম্যানেজমেন্টকে অ্যাডিকুয়েট টাইম দিচ্ছি, আমি কিচ্ছু সাজেস্ট করবো না, প্লিজ লুক ফর সামবডি, আমি আর পারছি না। পরে জানা গেল উনি ওনার স্ত্রীর সঙ্গে আলোচনা করেন, ভেরি গুড কাপল অফকোর্স, রেসপেক্টেবল কাপল, ওরা স্ত্রী বললেন দেখো তুমি যখন হাঁপিয়ে যাচ্ছ এটা ছেড়ে দাও। মানে একদম অ্যানিমেটেড কোচ, আমরা পাগল গলা দিয়ে এমন চেঁচিয়েছি, মানে গলা ফেটে বেরিয়ে গেছে আমরা টিভির সামনে। উনি এই যে ছেড়ে দেওয়ার ব্যাপারটা না, এখানে কেউ জানে না। সুনীল গাভাস্কারকে আমার মনে আছে, তারপরে সচিন তেন্ডুলকারকে মনে আছে, ব্যাট করলেন লাস্ট, ব্যাট বলে নিয়ে পুরো স্ট্যান্ডিং ওভেশন, বেরিয়ে চলে গেল। লিভারপুলের 3টে প্লেয়ার রিটায়ার করলো, যারা যারা রিটায়ার করছে, একটা প্লেয়ার বার্সেলোনা চলে যাচ্ছে আমাদের রাইট ব্যাক, তাকে স্ট্যান্ডিং ওভেশন দেওয়া, সেও কাঁদছে, সবাই কাঁদছে, কিন্তু ছেড়ে দেওয়ার একটা ব্যাপার থাকে। এখানে তো আমরা ছাড়তে শিখিনি। অবভিয়াসলি আমাকে ঘাট ধাক্কা দিয়ে তাড়াতে না পারলে কেউ ঘাট ধাক্কা দিয়ে তাদের তাড়ানো হবে, এটাই হয়তো হতে চলেছে।